আজকে আমাদের হাতে যে সোর্সগুলো এসেছে সেগুলো দেখলে বেশ অদ্ভুত একটা মিশ্রণ, তাই না? হুম, ঠিক তাই। একদিকে দেখুন ইংল্যান্ডের একটা ছোট শহরের রাস্তায় ঝাড়ু দেওয়ার খবর। আর অন্যদিকে পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে হাজার হাজার মানুষের একটা বিশাল সম্মেলন। একদম। আবার ধরুন ক্যারিবিয়ান দ্বীপে বিভিন্ন ধর্মের নেতাদের নিয়ে একটা নৈশভোজের আয়োজন। বাইরে থেকে দেখলে তো মনে হবে এগুলোর মধ্যে কোনো মিলই নেই। ঠিক তাই, একদম অসংলগ্ন মনে হতে পারে। কিন্তু আজকের আলোচনায় আমরা বোধহয় চেষ্টা করতে পারি এই আপাত বিচ্ছিন্ন ঘটনাগুলোর ভেতরের সংযোগটা খুঁজে বের করতে। দারুণ পয়েন্ট। কিভাবে আহমেদিয়া মুসলিম জমাত নামের একটি বিশ্বব্যাপী সম্প্রদায় এই ভিন্ন ভিন্ন কাজের মাধ্যমে তাদের বিশ্বাসের একটা বাস্তব রূপ দেয়, সেটাই দেখার চেষ্টা করা। হ্যাঁ, আর তাদের এই সাংগঠনিক শক্তির রহস্যটাই বা কি, যা একজনকে নতুন বছরের সকালে রাস্তা পরিষ্কার করতে উৎসাহিত করে, আবার আরেকজনকে জার্মানিতে একটা মসজিদ বানানোর জন্য নিজের পুরো জীবনটাকেই বদলে ফেলতে প্রেরণা দেয়। চমৎকার। চলুন তাহলে এই সুতোগুলো এক এক করে মেলানোর চেষ্টা করি। শুরু করা যাক সবচেয়ে ছোট কিন্তু আমার মতে সবচেয়ে আকর্ষণীয় ঘটনাটা দিয়ে। ইংল্যান্ডের রাস্তা পরিষ্কারের উদ্যোগটা। হ্যাঁ, ইংল্যান্ডের অ্যাশ শহরের ঘটনা। নতুন বছরের প্রথম সকাল, যখন বেশিরভাগ মানুষ হয়তো ছুটির আমেজে ঘুমাচ্ছে, ঠিক। তখন ৭০ জন স্বেচ্ছাসেবক রাস্তায় নেমেছেন শহর পরিষ্কার করতে। ব্যাপারটা কি? ব্যাপারটা কিন্তু শুধু রাস্তা পরিষ্কার করা নয়। সোর্সগুলো বলছে এটা তাদের জন্য একটা ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো তাদের কাজের পদ্ধতিটা। কি রকম? তারা শুধু নিজেরাই কাজটা করেননি, বরং ফেসবুক আর ঘরে ঘরে লিফলেট বিলি করে প্রায় ১০০ জন স্থানীয় অমুসলিম বাসিন্দাকেও এই উদ্যোগে সামিল করেছিল। ও আচ্ছা, তার এটা শুধু একটা পরিচ্ছন্নতার অভিযান ছিল না, এটা ছিল একটা সামাজিক সেতু বন্ধনের চেষ্টা। একদম। একজন অংশগ্রহণকারী যেমনটা বলেছেন, নতুন বছর শুরু করার জন্য এটা একটা চমৎকার উপায়। আরেকজন বলছেন, এমন মানুষদের সাথে মেশার সুযোগ হলো যাদের সাথে সাধারণত দেখা হয় না। এই উক্তিগুলো কিন্তু অনেক কিছু বলে দেয়। এখানেই তো মূল বিষয়টা। সাধারণত সেবা বা চ্যারিটি বলতে আমরা কি বুঝি? হয়তো গরিবকে টাকা বা খাবার দেওয়া। হুম। কিন্তু এখানে তারা সেবার সংজ্ঞাকেই প্রসারিত করেছে। শহরকে পরিষ্কার রাখাও যে দেশের সেবা এবং বিশ্বাসের একটা অংশ হতে পারে, এই ধারণাটাই একটা শক্তিশালী বার্তা দেয়। ঠিক, এটা কোনো টাকা পয়সার লেনদেন নয়, এটা হলো সময়ের এবং শ্রমের বিনিয়োগ, যা দিয়ে তারা প্রতিবেশীদের মন জয় করার চেষ্টা করছে। আর এই উদ্যোগটা যে বিচ্ছিন্ন নয়, তার প্রমাণও তো সোর্সে আছে, তাই না? হ্যাঁ, হার্ডার্সফিল্ড শহরেও প্রায় একই রকম একটা ঘটনা ঘটেছে। সেখানে প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবক শহরের কেন্দ্র পরিষ্কার করেছেন। আর এই ছোট ঘটনাটাই বিবিসি লুক নর্থের মতো গণমাধ্যমে জায়গা করে নিয়েছে। একটা ছোট কাজও যে কতটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে, এটা তার প্রমাণ। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। বলুন। এই ধরনের উদ্যোগে স্থানীয়দের প্রতিক্রিয়া কেমন হয়? সবাই কি এটাকে একইভাবে গ্রহণ করে? খুব ভালো প্রশ্ন। সোর্সগুলো থেকে যা বোঝা যায়, প্রতিক্রিয়া অত্যন্ত ইতিবাচক। আর এর একটা বড় কারণ আছে। সেটা কি? কাজটা শেষ হওয়ার পর তারা সবাইকে স্থানীয় একটা গির্জায় চা নাস্তার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। গির্জায়? ওয়াও! হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। এর মাধ্যমে তারা বোঝাচ্ছে যে তাদের উদ্দেশ্য শুধু নিজেদের সম্প্রদায়ের প্রচার নয়, বরং সবার সাথে মিলেমিশে থাকা। ভাবুন একবার, যখন একটা মুসলিম সম্প্রদায় গির্জার ভেতরে সবাইকে আপ্যায়ন করে, তখন সেটা পারস্পরিক শ্রদ্ধাবোধের একটা কি শক্তিশালী উদাহরণ তৈরি করে। বাহ! তাহলে ইংল্যান্ডের এই ঘটনাগুলো থেকে আমরা দেখলাম একদম তৃণমূল পর্যায়ে প্রতিবেশীদের সাথে সম্পর্ক তৈরির একটা মডেল। কিন্তু সোর্সগুলোতে আরেকটা মজার জিনিস পেলাম। গুয়াডেলুপের ঘটনাটা। হ্যাঁ, যা স্কেলের দিক থেকে সম্পূর্ণ ভিন্ন। চলুন এবার ক্যারিবিয়ান দ্বীপ গুয়াডেলুপে যাই। সেখানে ঘটনাটা রাস্তা পরিষ্কারের নয়, বরং বিভিন্ন ধর্মীয় নেতাদের মনকে হ্যাক করার। এবং এটা আরও জটিল একটা কাজ। গুয়াডেলুপে তারা প্রথমবারের মতো একটা আন্তধর্মীয় নৈশভোজের আয়োজন করে। সেখানে তো প্রায় সব প্রধান ধর্মের নেতারাই এক ছাদের নিচে এসেছিলেন, তাই না? হ্যাঁ, ক্যাথলিক বিশপ, প্রটেস্ট্যান্ট যাজক, অর্থোডক্স পুরোহিত থেকে শুরু করে সনাতন ধর্মীয় পণ্ডিত এবং বাহাই সম্প্রদায়ের প্রতিনিধিরা সবাই ছিলেন। কিন্তু বিভিন্ন ধর্মের নেতারা যখন এক জায়গায় বসেন, তখন তো সাধারণত সৌজন্যমূলক কথাই বেশি হয়। ছবি তোলা হয়, তারপর সবাই বাড়ি ফিরে যায়। ঠিক। এখানে এমন কি ঘটল যে তারা একটা স্থায়ী আন্তধর্মীয় কমিটি গঠনে রাজি হয়ে গেলেন?
এই আলোচনাকে ফলপ্রসূ করার পেছনের কৌশলটা কি ছিল? আমার মনে হয় কৌশলটা ছিল দুটো। প্রথমত, তারা শুধু বক্তৃতা দেয়নি, বরং নিজেদের মানবিক সেবা কার্যক্রম নিয়ে একটা ভিডিও দেখিয়েছে। ও আচ্ছা, মানে কথার চেয়ে কাজের প্রমাণ। একদম। আর দ্বিতীয়ত, তাদের প্রস্তাবগুলো ছিল খুব বাস্তবসম্মত এবং কার্যকর। যেমনটা সোর্সে উল্লেখ করা হয়েছে, কমিটির উদ্দেশ্যগুলো খুব স্পষ্ট। কি কি ছিল? পারস্পরিক শ্রদ্ধা বাড়ানো, তরুণদের জন্য একসাথে কাজ করা এবং একে অপরের উপাসনালয় পরিদর্শন করা। তার মানে তারা শুধু শান্তি বা সম্প্রীতির মতো বড় বড় কথা বলে থেমে থাকেনি, বরং কিভাবে সেই সম্প্রীতি অর্জন করা যায় তার একটা রোডম্যাপ দিয়েছে। ঠিক। একে অপরের উপাসনালয় পরিদর্শনের প্রস্তাবটা আমার কাছে বিশেষভাবে শক্তিশালী মনে হয়েছে, কারণ এটা সরাসরি ভয় এবং ভুল বোঝাবুঝির মূলে আঘাত করে। একদম। এটাকে বলা যায় সংলাপ থেকে সহযোগিতার দিকে একটি পরিকল্পিত পদক্ষেপ। যখন আপনি অন্যের প্রার্থনার জায়গায় যান, তাদের রীতিনীতি দেখেন, তখন বই পড়ে বা শুনে যা জানা যায় তার চেয়ে অনেক গভীর একটা বোঝাপড়া তৈরি হয়। আর এই কমিটি গঠন প্রমাণ করে যে তাদের লক্ষ্য ছিল দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপন করা। কেবল একটা অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকা নয়। তাহলে আমরা দেখলাম ইংল্যান্ডে তারা সাধারণ মানুষের সাথে মিশেছে, আর গুয়াডেলুপে তারা মিশেছে সমাজের নীতি নির্ধারকদের সাথে। দুটোই ব্রিজ বিল্ডিং, কিন্তু কৌশলটা ভিন্ন। ঠিক। এবার চলুন স্কেলটাকে আরও কয়েক হাজার গুণ বাড়িয়ে দিই। পশ্চিম আফ্রিকার দেশ বেনিনে আয়োজিত তাদের বার্ষিক সম্মেলন বা জলসা সালানার দিকে নজর দেওয়া যাক। যেখানে প্রায় ৪,০০০ মানুষ অংশ নিয়েছিল। হ্যাঁ, ৪,০০০। আর শুধু সংখ্যাটাই বড় নয়, অনুষ্ঠানের গুরুত্বও ছিল বিশাল। সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল শান্তি ও জাতীয় ঐক্য, ইসলামের শিক্ষা। এটা এমন একটা সময়ে যখন আফ্রিকার অনেক দেশেই জাতিগত এবং ধর্মীয় বিভেদ একটা বড় সমস্যা। আর এই অনুষ্ঠানে শুধু সাধারণ মানুষ নয়, বেনিনের প্রতিরক্ষামন্ত্রী এবং জাতীয় পরিষদের সভাপতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। একজন প্রতিরক্ষামন্ত্রীর প্রতিনিধির উপস্থিতি কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। সাধারণত ধর্মীয় সম্মেলনে রাজনৈতিক ব্যক্তিরা সৌজন্য দেখাতে যান, কিন্তু এখানে তার বক্তব্য ছিল খুব নির্দিষ্ট। তিনি শান্তিপূর্ণ সহ অবস্থানের ওপর জোর দিয়েছেন। অবশ্যই। এর মানে হল রাষ্ট্র এই সম্প্রদায়কে জাতীয় ঐক্যের ক্ষেত্রে একটি সহযোগী শক্তি হিসেবে দেখছে। এটা অনেকটা একটা কোম্পানির বার্ষিক সাধারণ সভার মতো, তাই না? হ্যাঁ, তবে এখানে ফোকাসটা আর্থিক রিপোর্টের ওপর নয়, বরং আধ্যাত্মিক এবং সামাজিক উন্নতির রিপোর্টের ওপর। যখন একটা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় জাতীয় ঐক্যের কথা বলে এবং দেশের প্রতিরক্ষা মন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে যোগ দেন, তখন এটা দুটো বার্তা দেয়। কি কি? এক, সম্প্রদায়টি নিজেদেরকে দেশের মূল স্রোতের অংশ হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, আর দুই, রাষ্ট্র তাদের এই ভূমিকাকে স্বীকৃতি দিচ্ছে। এই বড় বড় সমাবেশের পাশাপাশি কানাডার ফরাসিভাষী আহমাদিদের জন্য আয়োজিত একটা ছোট জলসার কথাও সোর্সে আছে। হ্যাঁ, সেখানে নতুন ধর্মান্তরিতদের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছিল, যেটা আমার কাছে খুব ব্যক্তিগত এবং মর্মস্পর্শী মনে হয়েছে। একজন মুসলিম নারী বলছেন, জলসায় এসে আমি একটি পরিবারের অনুভূতি খুঁজে পাই। এখানে এসে আমি আমার বিশ্বাসকে আরও সাহসের সাথে পালন করার প্রেরণা পাই। এই ব্যক্তিগত অভিজ্ঞতাগুলোই আসলে এই ধরনের সম্মেলনের আসল শক্তি। ৪,০০০ মানুষের সমাবেশে হয়তো জাতীয় ঐক্যের বার্তা দেওয়া যায়, কিন্তু একজন নতুন সদস্য যখন বলেন যে তিনি এখানে এসে সরোরিটি বা বোনের মতো অনুভূতি খুঁজে পান, তখন বোঝা যায় এই সম্মেলনগুলো শুধু বক্তৃতা বা আনুষ্ঠানিকতার জন্য নয়। এগুলো তাহলে কি? এগুলো সম্প্রদায়ের ভেতরে ব্যক্তিগত এবং আধ্যাত্মিক বন্ধন তৈরি করার একটা শক্তিশালী মাধ্যম। পরিবারের অনুভূতি খুঁজে পাই, এ কথাটা দিব্য খুব গুরুত্বপূর্ণ। একটা নতুন ধর্মে এসে বিচ্ছিন্ন বোধ না করে একটা বৃহত্তর পরিবারের অংশ হয়ে ওঠা, এটাই হয়তো এই সম্প্রদায়ের দ্রুত প্রসারের অন্যতম কারণ। তাদের এই সমস্ত কাজ, রাস্তা পরিষ্কার, আন্তধর্মীয় সংলাপ, বিশাল সম্মেলন, এগুলোর পেছনে নিশ্চয়ই একটা কেন্দ্রীয় অনুপ্রেরণা কাজ করে। ঠিক। আর এখানেই আমরা গল্পের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি। এই সমস্ত কর্মকাণ্ড কিন্তু বিচ্ছিন্ন বা স্বতঃস্ফূর্ত নয়। এর পেছনে রয়েছে একটা স্থায়ী ভিত্তি তৈরির প্রচেষ্টা। জার্মানিতে মসজিদ সাদিকের উদ্বোধন। একদম। এটাই এর একটা চমৎকার উদাহরণ। এই মসজিদের ভিত্তিপ্রস্তর তো ২০১৫ সালে সম্প্রদায়ের বর্তমান বিশ্বব্যাপী আধ্যাত্মিক নেতা হজরত খলিফাতুল মসিহ খমসে স্থাপন করেছিলেন। হ্যাঁ, যাকে তারা পঞ্চম খালিফা হিসেবে মানেন। আর তার নির্দেশনাকেই সদস্যরা বিশ্বজুড়ে অনুসরণ করে।
কিন্তু মজার ব্যাপার হলো উদ্বোধনের সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। গত ২ বছরে এটাই প্রথম মসজিদ যা তার উপস্থিতি ছাড়া উদ্বোধন করা হয়েছে। সদস্যদের জন্য এটা নিশ্চয়ই খুব আবেগের একটা মুহূর্ত ছিল। অত্যন্ত আবেগের। একজন সদস্যের উক্তি রয়েছে, এটা খুবই হৃদয়বিদারক যে হুজুর মানে তাদের নেতা আজ আমাদের সাথে নেই, কিন্তু তার অনুপস্থিতি যেন তাদের সংকল্পকে আরও শক্তিশালী করেছে। কিভাবে? তারা প্রমাণ করতে চেয়েছে যে নেতার শারীরিকভাবে উপস্থিত না থাকলেও তার দেখানো পথেই তারা চলছে। আর সেই পথের সবচেয়ে বড় প্রমাণ হলো সদস্যদের ত্যাগ। সোর্সের একটা গল্প আমাকে নাড়িয়ে দিয়েছে। কোনটা? একজন সদস্য শুধু এই মসজিদের কাছাকাছি থাকার জন্য অন্য শহর থেকে তার পুরো পরিবার নিয়ে এখানে চলে এসেছেন। তার একমাত্র উদ্দেশ্য তার সন্তানরা যেন ছোটবেলা থেকেই মসজিদের সাথে যুক্ত থাকতে পারে। ভাবা যায়। তিনি বলছেন, আমি আমার পুরো জীবনটাকেই কিছুটা বদলে ফেলেছি এবং মসজিদের দিকে আমার জীবনকে চালিত করেছি। এটা তো অবিশ্বাস্য নিষ্ঠা। এখানেই আমরা সেই প্রশ্নের উত্তর পাই যেখান থেকে আমরা শুরু করেছিলাম। এদের অনুপ্রেরণার উৎস কি? কি? উৎস হল এই গভীর বিশ্বাস এবং নেতার প্রতি আনুগত্য, যা তাদের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সম্প্রদায়ের জন্য ত্যাগ স্বীকার করতে শেখায়। আচ্ছা। আরও একটা তথ্য আছে, করোনা মহামারীর সময় যখন সবকিছু বন্ধ ছিল, তখন এই সম্প্রদায়ের সদস্যরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মসজিদটির নির্মাণ কাজ এগিয়ে নিয়ে গেছেন। তার মানে এই মসজিদটা তাদের কাছে শুধু একটা ইমারত নয়। না, একদমই না। এটা তাদের সম্মিলিত প্রচেষ্টা, ত্যাগ এবং মহামারীর মতো কঠিন সময়ে টিকে থাকার প্রতীক। ঠিক, তাদের নিজেদের ভাষায় এটি সত্যিকারের ইসলামের জন্য একটি বাতিঘর। বাহ! আর এই বাতিঘর থেকেই আলো নিয়ে তারা ইংল্যান্ডের রাস্তায় নামে, গুয়াডেলুপে সংলাপের আয়োজন করে আর বেনিনে ঐক্যের ডাক দেয়। প্রতিটি কাজ, তা যত ছোট বা বড় হোক না কেন, তাদের খলিফার নির্দেশিত পথে মানবসেবা এবং শান্তি প্রতিষ্ঠার দর্শনেরই এক একটি বাস্তব প্রতিফলন। তাহলে পুরো ছবিটা এখন বেশ পরিষ্কার। ইংল্যান্ডের রাস্তায় আবর্জনা পরিষ্কার করা থেকে শুরু করে জার্মানিতে একটি স্থায়ী মসজিদ নির্মাণ পর্যন্ত প্রতিটি কাজই একটি বৃহত্তর দর্শনের অংশ। প্রথমে সেবা দিয়ে মানুষের মন জয় করা, তারপর সংলাপের মাধ্যমে বোঝাপড়া তৈরি করা, এরপর সম্মেলনের মাধ্যমে শক্তি ও ঐক্য প্রদর্শন করা এবং সবশেষে স্থায়ী প্রতিষ্ঠান গড়ে ভবিষ্যতের ভিত্তি স্থাপন করা। এটা একটা সম্পূর্ণ ইকোসিস্টেম। হ্যাঁ, এবং এই ইকোসিস্টেমের কেন্দ্রে রয়েছে তাদের আধ্যাত্মিক নেতার নির্দেশনা, যা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সদস্যদের একটি অভিন্ন সূত্রে গেঁথে রেখেছে। আপাতদৃষ্টিতে কাজগুলো ভিন্ন মনোমলেও এদের গভীরে রয়েছে সেবা, সংলাপ এবং সম্প্রদায় গঠনের একই চেতনা। এই সবকিছু জানার পর আমার মনে একটা চূড়ান্ত প্রশ্ন আসছে। বলুন। আমরা দেখলাম কিভাবে একটি কেন্দ্রীয় দর্শন থেকে এত বিচিত্র সব কাজের জন্ম হয়, কিন্তু ভবিষ্যতের পৃথিবীতে যেখানে জাতীয়তাবাদ এবং ধর্মীয় পরিচয়ের সংঘাত ক্রমশ বাড়ছে, সেখানে একটি বিশ্বব্যাপী সম্প্রদায়ে তাদের এই সকলের জন্য ভালোবাসা, কারো প্রতি ঘৃণা নয়, এই নীতিকে কতটা কার্যকরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে? তাদের এই মডেল কি বৃহত্তর সংঘাতের মুখেও টিকে থাকবে? এটা হয়তো আমাদের আগামীতে দেখার বিষয়।